সহযোগী অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমি সার্জারি বিভাগে কর্মরত আছি। আমার একটা ফেসবুক পেজ আছে, একটা ইউটিউব চ্যানেল আছে, সেটার নাম হল সার্জন কৃষ্ণরূপা মজুমদার। আমি করোনাকালীন এই মহামারীতে অনেক বিষয় নিয়ে করোনা নিয়ে কথা বলেছি, অনেকেই অনেক কথা বলছে, কিন্তু করোনার চিকিৎসা আসলে নিয়ে নতুন করে বলার কিছুই নাই। এখন টিভিতে, মিডিয়াতে, টক শোতে অনেকে অনেক কিছুই বলে ফেলছে, কিন্তু ইতিমধ্যে আমাকে আমার মেসেঞ্জারে আমি যে রুগীদেরকে চিকিৎসা সেবা দিয়ে থাকি বা টেলিমেডিসিনে আমি চিকিৎসা সেবা দিয়ে থাকি, যখন যারা আমাকে ফোন করছে আমি চিকিৎসা সেবা দিয়ে থাকছি, এর মধ্যে মোর দেন 60%-এরই একটা সমস্যা হচ্ছে যে তাদের ঘুম হচ্ছে না। আমার আগে অনেক ভালো ঘুম হতো, এখন ঘুম হচ্ছে না। সারা রাত আমি জেগে থাকছি, আমি চোখের পাতা এক করতে পারছি না। আমার প্রচণ্ড আতঙ্ক লাগছে, আমার অস্থিরতা বিরাজ করছে। আমার সবসময় মনে হচ্ছে যে আমি কাকে হারাবো, আমার পরিবারের কে করোনা আক্রান্ত হবে, আমার অমুক আত্মীয় স্বজন আক্রান্ত হয়েছে, অমুকজন মারা গিয়েছে, অনেকের অনেক কম বয়স তারপরেও মারা গিয়েছে। আগে বলা হতো বাচ্চাদের কিছু হবে না, বাচ্চারাও অ্যাফেক্টেড হচ্ছে। আগে বলা হতো বয়স বেশি যাদের তাদেরই শুধু হবে, অন্য কারো হবে না। নানা ধরনের নানা সমস্যার কথা বলছে। এই এত সমস্যাগুলোকে এক জায়গায় করে এবং আমাকে ইন্ডিয়া থেকেও আমাকে মেসেঞ্জারে আমাকে বলেছে বা আমার মেসেজ করেছে আমাকে যে কি করে অবসাদ দূর করা যায়, কি করে ভালো ঘুম আমরা ঘুমাতে পারি। তো এই জন্য আমি যেহেতু একজন চিকিৎসক, তো চিকিৎসক ছাড়াও যে কেউ ভালো ঘুম কিভাবে হয় সেটা সবাই বলতে পারে, কিন্তু কিছু টার্ম আছে, কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। আপনারা হয়তো সবাই জানেন যে জীবনে বেঁচে থাকতে হলে, সুস্থভাবে বেঁচে থাকতে হলে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। বাচ্চাদের আরেকটু বেশি ঘুমের প্রয়োজন। তো বাচ্চারা তো এত চিন্তা চেতনা, এত অবসাদের মধ্যে থাকে না, ওরা জাস্ট গড গিফটেড একটা বেবি, কিন্তু সব চিন্তা চেতনা, অবসাদ, অস্থিরতা, আতঙ্ক, সামনে কি হবে, সামনের দিনগুলো কি করে পার হবে। এখন এই করোনাকালীন মুহূর্ত এত মানুষ মারা যাচ্ছে, 2 জন থেকে 28 জন মারা যাচ্ছে। এখন কি করব আমরা? আমি যে কালকে আমার করোনা হবে না বা কালকে আমি অস্থির হব না, আমার পরিবারকে নিয়ে আমি কি করব, কোথায় যাব? খুব স্বাভাবিক এটা। এগুলো ছাড়াও কিন্তু মানুষের আগে ঘুম হতো না। ঘুম না হওয়ার অনেকগুলো কারণ আছে। বর্তমানে আমি যদি প্রধান কারণ হিসাবে বলি, সেটা হচ্ছে 1 নম্বর করোনাকেই তো বলতে হবে, যে এটা একটা অবচেতন মনে একটা টেনশনের সৃষ্টি করছে। এছাড়া যাদের দেখা যাচ্ছে যে ইনসোমনিয়া একটা রোগ, যেটাকে বলা হয় ঘুম না হওয়া, যাদের স্লিপ অ্যাপনিয়া থাকে, যারা অনেক নাক ডাকে যাকে বলে, তাদেরও ঠিক মতো ঘুম হয় না। যারা প্রচণ্ড স্ট্রেসে থাকে, যাদের বিভিন্ন অশান্তি, যে কোনো জায়গায় অশান্তি হতে পারে, প্রিয়জনকে হারালে অথবা যে কোনো কিছুই, যে কোনো মানুষের ঘুম মানে নষ্ট করে দিতে পারে। তাহলে আমরা কি করে একটা সুন্দর একটা ঘুম আমরা প্রতিদিনের জন্য আমরা এটাকে অ্যাসিওর করতে পারি, কিন্তু কনফার্ম করতে পারি না, কারণ সম্পূর্ণ সেটা আপনার চেষ্টার উপর ডিপেন্ড করবে। যেমন আমরা ঘুমকে 2 ভাগে ভাগ করি ফিজিওলজি অনুযায়ী, সেটা হচ্ছে রেম ঘুম আর নন রেম ঘুম, মানে র্যাপিড আই মুভমেন্ট, নন র্যাপিড আই মুভমেন্ট। অনেকে এটাকে ডেল্টা ঘুম বলছে, অনেকে অনেক কিছু বলছে, কিন্তু ফিজিওলজিতে যেটা আছে, আমাদের ফিজিওলজি বই যেটা আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি, সেটাতে আছে যে রেম, REM, মানে র্যাপিড আই মুভমেন্ট। আমার যদি ঘুম ভালো না হয়, আমি যদি স্বপ্ন দেখি, ঘুমের মধ্যে যখন আমরা কোনো স্বপ্ন দেখি, তখন আমরা বুঝিনি যে না, তার ঘুম ভালো হয় নাই, কারণ হচ্ছে সে রেম কন্ডিশনে ঘুমিয়েছিল। তার মানে তার ঘুমের সময় র্যাপিড আই মুভমেন্ট হয়েছিল। আই মুভমেন্ট মানে আইলিড মুভমেন্ট হয়েছিল, তার মানে তার সাউন্ড স্লিপটা হয় নাই। এবং যখন তার রেম কন্ডিশনে ঘুম হয়, তখনই সে স্বপ্ন দেখে, বিভিন্ন স্বপ্ন, ভয়ের স্বপ্ন দেখতে পারে, ভালো স্বপ্ন দেখতে পারে, সুইট ড্রিম হতে পারে, হানি ড্রিম হতে পারে,
আবার কোনো আতঙ্কগ্রস্ত স্বপ্নও দেখতে পারে। এটা অনেক বড় ব্যাপার, কোনো কিছু নিয়ে চিন্তা করলে সেটাও সে দেখতে পারে। কিন্তু নন রেম ঘুম যেটা, মানে নন র্যাপিড আই মুভমেন্ট, মানে চোখের পাতা নড়ছে না, মানে চোখের আইবলটাও নড়ছে না, তার মানে বুঝাচ্ছে সে সারা রাত একটা 6 এবং 7 ঘন্টার একটা সাউন্ড স্লিপ তার হয়েছে। তখন অনেকে দেখা যায় যে বলে যে আমি রাতে ঘুমটুম আমি কোনো স্বপ্ন টপ্ন দেখি না, তার মানে তার খুব ভালো একটা ঘুম সে পার করেছে এবং তার খুব সাউন্ড স্লিপ হয়েছে, যেটাকে বলা হয় নন রেম ঘুম বা স্লিপ বা ডেল্টা ঘুম। এবং সারা রাত সে একটা মৃত ব্যক্তি আমি বলবো না, সে সারাটা রাত মনে হবে না যে মানে অজ্ঞানরত অবস্থায় সে রয়েছে। যখন আমরা কোনো অপারেশনের আগে অ্যানাস্থেসিয়া দিয়ে থাকি, কিচ্ছু টের পায় না, ঠিক সেই রকম টাইপের ঘুম। তো তখন তাকে আমরা একটা সাউন্ড স্লিপ বলি, যেটাকে আপনারা সাউন্ড স্লিপ বলেন, বা আমরা বলি যে নন রেম ঘুম, মানে নন র্যাপিড আই মুভমেন্ট হওয়া না মানে হচ্ছে আপনার সুন্দর একটা ঘুম হয়েছে। তাহলে আমি কাকে আমি প্রেফার করব? রেম ঘুমকে প্রেফার করব নাকি নন রেমকে? র্যাপিড আই মুভমেন্ট ঘুমকে প্রেফার করব নাকি নন র্যাপিড আই মুভমেন্ট বা ডেল্টা ঘুমকে আমি বা সাউন্ড স্লিপকে আমি প্রেফার করব? অবশ্যই সাউন্ড স্লিপ, ডেল্টা ঘুম বা স্লিপ এবং নন র্যাপিড আই মুভমেন্ট, এই তিনটা একটার সাথে জড়িত। আমি এত মেডিকেল টার্ম আপনাদের কাছে বলবো না। আমি আমার সব কিছু পোস্টগুলো আমি শুধুমাত্র যারা জানে না, যারা মেডিকেল এই প্রফেশনের মধ্যে নাই, অন্য প্রফেশনের মধ্যে আছে, তারা কম বেশি হয়তো বা জানে, কিন্তু কিছু জিনিস তো তাদেরও কিছু আমরা জানি না, বা আমাদেরও অনেক কিছু তারা জানে না। তো এই নন র্যাপিড আই মুভমেন্ট এবং ডেল্টা ঘুম যেটা, সেটা আপনি কি করে করবেন? এটার অনেকগুলো শর্ত আছে। যেমন আমি যদি ঘুমের সময়টা থেকে চিন্তা করি, ধরেন সারাদিন আপনারা অনেক স্ট্রেসফুল একটা কন্ডিশন গেল, এবং এখন তো প্রত্যেকেরই স্ট্রেস যাচ্ছে, বাচ্চাদেরও পর্যন্ত স্ট্রেস যাচ্ছে, তারা বাইরে যেতে পারছে না, অনেক স্ট্রেস এবং স্ট্রেস প্রত্যেকটা মানুষই স্ট্রেস ফুল একটা কন্ডিশনের মধ্যে আছে, ছিল এবং আগামীতেও থাকবে। একটা মানুষ, এমন কোনো মানুষ নাই যে সে বলতে পারবে না বুকে হাত দিয়ে যে তার লাইফে কোনো স্ট্রেস নাই। কিন্তু তাদেরকে ঘুম হয় না। অনেকে এমনি ঘুমায়, অনেকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়, কিন্তু ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোটা দিস ইজ ভেরি ব্যাড হ্যাবিট। এখান থেকে যারা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছেন তাদেরকে এখান থেকে বের হয়ে আসতে হবে। কারণ হচ্ছে যে এটা কোনো সলিউশন না, এটা কোনো দিনও কোনো সলিউশন হতে পারে না। এটাতে আপনি অ্যাডিক্টেড হয়ে যাবেন, এবং ঘুমের ওষুধ খেয়েও যদি আপনার ঘুম না হয় তাহলে তো আপনি এটার উপরে এটা কাজই করছে না, যেটা পরবর্তীতে আপনার যে কোনো সমস্যাতেই আপনাকে ফেলতে পারে। তো দেখা যাচ্ছে যে আমি যদি নন র্যাপিড আই মুভমেন্ট বা সাউন্ড স্লিপ বা ডেল্টা ঘুমের আমি একটা প্রত্যাশা করি বা আশা করতে পারি আমি এই করোনা সিচুয়েশন, এবং আগামীতে যে এই বর্ষাকালে আসবে এবং এই ডেঙ্গুর প্রাদুর্ভাব হচ্ছে, ঝড় তুফান হচ্ছে, ডেঙ্গুরও একটা আশঙ্কা আছে, এবং এত বড় একটা ফেস্টিভ্যাল, এরপরে কি হবে, জুন মাসে কি হবে, এটা নিয়ে সবাই একটা আতঙ্কগ্রস্ত অবস্থার মধ্যে আছে। তখন তো আমার ধারণা সবাই সারা রাতে জেগে থাকবে, যারা একটু হলেও চিন্তা করছে যে সচেতনতার কথা। সেক্ষেত্রে আমি বলতে পারি যে সাধারণত রাত 10টা থেকে দিনের বেলায় সাধারণত স্ট্রেসফুল যে হরমোন বডি, একটা দেহ ঘড়ি, মানে মানব দেহ ঘড়ির কাঁটা যেভাবে চলে, বডির প্রত্যেকটা জায়গায় এত সেন্সর আছে, এবং আমাদের মাথার প্রত্যেকটা ব্রেনের, শুধু ব্রেন না, এতগুলো সেন্টার আছে যে এক একটা সেন্টার মেমোরাইজ করে, এক একটা সেন্টার কিভাবে সিগন্যালটা নিবে বডি থেকে, বিভিন্ন ইমোশন শো করে, কখন সে ঘুমাবে, কখন সে ঘুমাবে না, কখন তার বিহেভিয়ারটা ভালো হতে হবে, কখন তার অ্যাংরিনেস, ইমোশন, চোখ দিয়ে পানি পড়া বা কারো উপর অত্যন্ত রেগে যাওয়া, এগুলো সব কিছু ব্রেন কন্ট্রোল করে, সব কিছু। কিন্তু এটাকেও কন্ট্রোল করছে হরমোনগুলো। আমরা বলি যে দিনের বেলায় স্ট্রেসফুল হরমোন, মানে যেগুলো খারাপ হরমোন, মন্দ হরমোনগুলো বডি থেকে রিলিজ হয়, আর রাতের বেলা সবসময় ভালো হরমোন রিলিজ হয়।
সম্পূর্ণভাবে বডি একটা ভালো হরমোন রিলিজ না হলে তো আপনি ঘুমটা সাউন্ড স্লিপ হবে না। আপনার যে মানব দেহ ঘড়ি যে আছেটা সেটা তো আপনাকে ভালো ভালো হরমোনগুলো যদি রিলিজ না হয় আপনি তো ভালো থাকতে পারতেন না। আমরা সবাই একটা বিষাদগ্রস্ত অবস্থার মধ্যে চলে যেতাম। তো দ্যাটস ওয়াই সেটা ভালো হরমোন রিলিজ করার উপায়গুলো কি কি, যেমন রাত 10টা থেকে মেলাটোনিন নামে একটা হরমোন নিঃসৃত হয়, যেটা নিঃসৃত হবার পর থেকেই ঘুমের একটা আভা চলে আসে এবং সে ঘুমাতে যাওয়ার জন্য তার ব্রেন সিগন্যাল দেয় যে তুমি এখন ঘুমাতে যাও, তুমি এখন ঘুমাতে যাও। এই হরমোনটা নিঃসৃত করার জন্য আমাদের একটা পরিবেশ তৈরি করতে হবে এবং সাধারণত 9টার মধ্যে খাবার কমপ্লিট করে ফেলতে হবে। ঘুমের যদি আপনি একটা ভালো ঘুম চান 10টা থেকে 11টার মধ্যেই আপনাকে আপনার বিছানায়, আপনার নিজের বিছানায় চলে যেতে হবে এবং সারাদিনে আপনি যে সময় পাস করছেন তার মধ্যে অন্তত কিছুক্ষণ হলেও আপনাকে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করার পরে একটা ভালো শাওয়ার নিতে হবে। সেটা আপনি শীতের সময়, এটা অনেকে বলে যে হট বাথ নিতে, কিন্তু এখন তো হট বাথ, এত গরমের মধ্যে হট বাথ নিলে অনেকের অনেক প্রবলেম হতে পারে। তবে যাদের নেওয়ার অভ্যাস আছে তারা তো নিতেই পারেন, বা যারা ঠান্ডা পানি দিয়ে গোসল করে বা স্নান করে তারাও কিন্তু একটা ভালো একটা শাওয়ার নিতে পারেন। এবং আমি বলবো যে শাওয়ার নেওয়ার পরে অবশ্যই চুলটা শুকিয়ে নেবেন যাতে ঠান্ডা না লাগে। এবং এই সময় আপনি আপনার কাছে কোনো মোবাইল রাখবেন না, কোনো ডিভাইস রাখবেন না, টিভি বন্ধ রাখবেন। এটা টিভি বন্ধ রাখবেন এটা বলাটা এই মুহূর্তে সবাই অ্যাকসেপ্ট করবে না, ঠিক। কারণ হচ্ছে যে এই সময় দেখা যায় যে বিভিন্ন যে বার্তাগুলো করোনাকালীন মুহূর্তে সব টক শো এবং সবাই উদ্গ্রীব হয়ে বসে থাকে, বিশেষ করে আমি বসে থাকি, কারণ আমি 71 টিভি জার্নাল না দেখলে আমার যেমন ভালো লাগে না। তারপর আমার মনে হয় কিছু আমি জানতে পারি দেশ সম্বন্ধে, বিদেশ সম্বন্ধে, বিভিন্ন যমুনা টিভি বা আরও অনেক টিভি, নিউজ 24, বিভিন্ন আমাদের অনেক যারা টিভি চ্যানেলগুলো আছে, যে সংবাদ ভিত্তিক যে চ্যানেলগুলো আছে, সত্যি ওরা আমাদেরকে কিছুটা হলেও তো আশ্বস্ত করছে। তো এগুলোর প্রতি যারা আসক্ত বা যারা নিউজ জানতে, দেশের জন্য সচেতন, তারা এগুলো না জেনেও কিন্তু তাদের ঘুম হবে না। তো এখন বলি যে তবে 10টা-11টার মধ্যে ঘুমের মধ্যে চলে যেতে হবে একটা ভালো শাওয়ার নিয়ে। আর খাবারটা তো অবশ্যই ভালোভাবে খেতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, আর ডিভাইস কাছে রাখা যাবে না। তারপরে আপনি যখন ঘুমাতে গেলেন তখন আপনি যেমনভাবে আপনি ঘুমাতে পছন্দ করেন, যে অ্যাঙ্গেলে বা যেভাবে ঘুমাতে পছন্দ করেন, আপনি কমফোর্টেবল ভাবে আপনি ঘুমাতে পছন্দ করেন, সেভাবে আপনি শুয়ে থাকবেন। থাকার পরে আপনি কখনোই সারাদিনে কি হয়েছে কোনো নেগেটিভ কোনো চিন্তা করবেন না। সারাদিন আপনি ভালো কি কাজ করেছেন, আপনি আপনার কাছে সৎ কিনা, আপনি গডের কাছে সৎ কিনা, আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে সৎ কিনা, সারাদিন আপনার যদি একটা ভালো কাজ হয়েছে কিনা, শুধু অতটুকু চিন্তা করবেন। সারাদিন প্রত্যেকের লাইফে অনেক হ্যাজার্ড আছে। কেউ আপনাকে অপমান করবে, কেউ আপনাকে কষ্ট দিবে, কেউ আপনাকে কষ্ট দিয়ে আনন্দ পাবে, কেউ আপনাকে ঠিকমতো কাজটুকু করতে দিবে না, ভালো কাজ করতে দিবে না, আপনি যার কাছে প্রত্যাশা করছেন সেই প্রত্যাশাটুকু আপনি পাচ্ছেন না, কেউ অযাচিতভাবে আপনাকে একটা দোষ ঘাড়ে চাপিয়ে দিল। এগুলো তো হিউম্যান সাইকোলজি। তো এগুলোকে লাইফ থেকে ডিলিট করে দিন, জাস্ট ইরেজ। আমরা যেমন যে কোনো কিছুকেই, যেমন ফেসবুকে যাকে পছন্দ হচ্ছে না, হি ইজ নট মাই ফ্রেন্ড, জাস্ট ব্লক। থাম ইজ এ বেস্ট ফ্রেন্ড। একটা চাপ দিলেই কিন্তু আপনি অনেক কিছু থেকে দূরে থাকতে পারেন ডিজিটালি, কিন্তু প্র্যাকটিক্যালি কি করে করবেন? প্র্যাকটিক্যালি জাস্ট অ্যাভয়েড অ্যান্ড জাস্ট অ্যাভয়েড। আপনি যখন চিন্তা করবেন যে উনি আপনাকে, আপনার কোনো কাজকে, আপনার ভালো কাজকে বা আপনার কোনো সুচিন্তাকে অ্যাপ্রিসিয়েট করছে না, তাহলে সে কখনোই আপনার বন্ধু হতে পারে না, সে কখনোই আপনার ওয়েল উইশার হতে পারে না। যে আপনার ভালো কাজে অংশগ্রহণ করছে না, যে আপনাকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করছে, দিস ইজ হিউম্যান সাইকোলজি। এটা নিয়ে কষ্ট পাবার কিছু নাই, কারণ আমরাও তো নিজের মনের অজান্তে কাউকে না কাউকে কষ্ট দিয়ে থাকি। সে যদি এক্সপ্রেস না করে তাহলে আমরা বুঝবো কি করে? এই জন্য
এই সময়টা অন্তত ভালো হরমোনগুলো রিলিজ হওয়ার জন্য শুধু পজিটিভ চিন্তা করবেন আপনারা, সারাদিনে অন্তত একটা ভালো কাজ করবেন এবং সব কিছু তখন মনে করবেন যে কেউ কিন্তু পৃথিবীতে অমরত্ব নিয়ে আসেনি। একদিন না একদিন সবাইকে পৃথিবী থেকে ছেড়ে চলে যেতেই হবে, আপনজন হোক প্রিয়জন হোক, চলে যাচ্ছে না। প্রায় 1 লক্ষেরও কাছাকাছি মানুষ আমেরিকাতে মারা গেছে, ইতালি, ব্রাজিল, ইন্ডিয়া, আমাদের দেশে এ পর্যন্ত 480 জন মারা গেছে। 480 জন পরিবারের কথা চিন্তা করেন তো, যাদের বাসায় অ্যাফেক্টেড আছে তাদের বাসার কথা চিন্তা করেন তো। পৃথিবীতে কেউ অমরত্ব নিয়ে আসে নাই। আমিও চলে যাবো এই পৃথিবী থেকে কোনো না কোনো সময়, হয়তো করোনা পজিটিভ হয়ে আমিও চলে যেতে পারি, কে বলতে পারে। বা এই করোনাকালীন মুহূর্তেই দেখা যাচ্ছে যে হয়তো কোনো অ্যাক্সিডেন্টে আমি চলে যেতে পারি। এটা যে কোনো লাইফে ঘটতে পারে। আজকে আমি আছি, কালকেই আমি চলে যেতে পারি পৃথিবী থেকে। কিন্তু এসব নেগেটিভ চিন্তা এই মুহূর্তে করা যাবে না। কালকে কি হবে, কালকের কথা চিন্তা করব, খুব বেশি ভবিষ্যতের কথা চিন্তা করার দরকার নাই। সব কিছু সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিন, কারণ আপনার কপালে বা রিজিকে যা লেখা আছে সেটাই হবে। এটা তো সব ধর্মেই বলে। আর কে আপনাকে অপমান করলো, কে আপনাকে কষ্ট দিল, কে আপনাকে শাটডাউন করার চেষ্টা করলো, এটা চিন্তা করার জন্য আপনি কেন আপনার কোয়ালিটি টাইমটা নষ্ট করবেন? কখনোই করবেন না। তবে হ্যাঁ, আমরা মানুষ, উই আর নট রোবট অ্যাট অল। কিছু তো কষ্ট দেয় আমাদেরকে, যে আমি অন্তত তার কাছে এই বিহেভিয়ারটা আশা করিনি। এটা কষ্ট দিতে পারে যদি তাকে আপনি ট্রাস্ট করেন, বিশ্বাস করেন, যদি তাকে আপনি শ্রদ্ধা করেন, যদি তাকে আপনি সম্মান করেন। সেটা আপনি বাবা মার কাছ থেকেও অনেক সময় কষ্ট পেতে পারেন, কিন্তু বাবা মার মতো তো সবাই হবে না, ভাই বোনদের মতো তো সবাই হবে না। আপনি কেন ভাবছেন যে আপনার মতো করেই দুনিয়াটা চলবে? আপনার মন মানসিকতার সাথে দুনিয়াটা যে আপনার মন মানসিকতার মতো করে চলবে, বিষয়টা তো এরকম না। দুনিয়াটা অনেক কঠিন একটা জায়গা। কখনোই ভাববেন না আপনি যে সুচিন্তা করছেন, আপনি যে অন্যের নিরাপত্তার কথা চিন্তা করছেন, আপনি যে ভালো কাজ করার একটা সিদ্ধান্ত নিয়েছেন, ভালো কাজ করতে যাচ্ছেন, এসব কাজেই সবচেয়ে বেশি বাধা আসে। তবে অনেক সময় বাধা নাও আসতে পারে, তার মানে আমি ভাববো যে আপনি অত্যন্ত ভাগ্যবান বা ভাগ্যবতী। আর যদি বাধা এসেই থাকে তাতে কি? রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে। কবি নজরুলও অনেক কথা বলেছেন, জীবনানন্দ দাশও অনেক কথা বলেছেন, সুনীল গঙ্গোপাধ্যায় অনেকে অনেক কথা বলেছেন। এখন তো আমরা কেউ আসলে এরকম সাহিত্য চর্চা করি না, কিন্তু আগে যারা গুণী মানুষ ছিল, শুধু আমাদের ডিজিটাল এডিশনের যুগে আমরা এত গল্পের বই পড়ি না, বা রবীন্দ্র চর্চা করি না, বা সাহিত্য চর্চা করি না। খারাপ লাগলে একটা বই রাখতে পারেন কাছে, সেটা যে কোনো ধরনের বই হতে পারে, আপনার একাডেমিক বই হতে পারে, বিভিন্ন এই যে লকডাউনের সময় একাডেমিক কোনো কিছু নিয়ে আপনি ব্যস্ত থাকেন, সেটাও হতে পারে। এটা অবসাদ বা অবসাদ দূর হলেই আপনার ঘুম আসবে। আর এই অবসাদ দূর করার জন্য যে ব্যাপারগুলো, সেগুলো আমি বলছি যে রাতে ঘুমের জন্য যে কি পজিটিভ চিন্তা করতে হবে সেই চিন্তাগুলোর কথা বললাম। আর অবসাদ দূর করার জন্য আমি আপনাকে বলবো যে আপনার রাতে ঘুম হলো না ধরুন, কিন্তু আপনি সকালবেলা ঠিক টাইম মতো উঠে যাবেন, এবং সকালবেলা আপনি অবশ্যই এক্সারসাইজে যাবেন। আপনার সকালবেলা যতটুকু জায়গা থাকুক না কেন তার মধ্যে আপনি একটু এক্সারসাইজ করবেন। বডিতে অনেক ধরনের সেন্সর থাকে, তখন বডিতে স্কিনের মধ্যেও সেন্সর থাকে, তা না হলে তো আমরা টাচ করলে বুঝতে পারতাম না যে আমাকে কে টাচ করছে, এটা কার স্পর্শ, এটা মার হাতের স্পর্শ, না বাবার হাতের স্পর্শ, না আমার প্রিয়জনের হাতের স্পর্শ, নাকি একটা কুৎসিত একটা মানুষ আপনাকে স্পর্শ করছে। বুঝতে পারতাম না আমরা। হাইলি সেন্সিটিভ ইস্যু দিস ইজ। ঠিক তেমনি এই যে আমাদের জোয়ার ভাটা হয়, বডির মধ্যেও কিন্তু একটা জোয়ার ভাটা হয়। যে জিনিসগুলো দেখা যায় যে আপনি যখন সকালবেলা এক্সারসাইজ করতে যাচ্ছেন, তখন দেখা যায় যে ভোরের আলো, ভোরের বাতাস, অনেক ফ্রেশ বাতাস,
তখন আপনার বডিকে একটা প্রশান্তি যোগায়, তখন সে সিগন্যালটা ব্রেনে চলে যায়। তখন ব্রেনেরও তো কিছু চাহিদা আছে, তখন সেই ব্রেনটা আপনাকে প্রশান্তি দেয়, মনে প্রশান্তি দেয়, আপনার সারাটা দিন আপনার অনেক ভালো থাকবে। অবসাদ দূর করার জন্য তারপরে আপনি হয়তো ভালো একটা ব্রেকফাস্ট করলেন, একটা ভালো পুষ্টিকর খাবার খেলেন, অফিসে গেলেন। অফিসে গেলে তো হাজারটা সমস্যা, জাস্ট ইগনোর। আপনি শুধু আপনাকে নিয়ে থাকবেন, আপনার ভালো কাজটুকু নিয়ে থাকবেন, নিজেকে রেসপেক্ট করবেন। আর হ্যাঁ, নিজেকে ডিসঅনার করার কাউকে সুযোগ দিবেন না। কারণ হচ্ছে আপনি কারো কাছে কোনো কিছু প্রত্যাশাই করবেন না। আর যতটুকু আপনি অন্যের কাছ থেকে পাবেন মনে করবেন এটা আমার জন্য বোনাস। ঠিক এভাবে পজিটিভলি চলতে হবে, কারণ ওরা তো কেউ আপনার বাবা মা না, ভাই বোন না। আর যদি শ্রদ্ধেয়ভাজন কারো কাছ থেকে আপনি অযাচিতভাবে আনএক্সপেক্টেড কিছু আপনি পেয়ে কষ্ট পান, আমি তো বলবো এটা নিয়ে আরোই মন খারাপ করা উচিত না। কারণ আপনি যদি অন্যায় করে থাকেন সেটা একটা আলাদা ব্যাপার, সেটা থেকে কাটায় ওঠার জন্য আপনি আপনার সিনিয়রের কাছে বা জুনিয়রের কাছে সরি চাইতে পারেন। সরি চাওয়ার জন্য বা নিজেকে শুধরানোর জন্য সিনিয়র জুনিয়র মেনটেনের কোনো প্রয়োজন নেই। আপনার ভুল হলে আপনি বড় হন ছোট হন এটা আপনি করতেই পারেন, বরং এটাতে আরও মানসিক প্রশান্তি বাড়ে। কিন্তু আপনার যদি কোনো দোষ না থাকে, আপনি যদি কোনো রকমেরই কোনো অপরাধ না করেন, তারপরেও যদি আপনাকে অশ্রদ্ধা করা হয়, জাস্ট ইজ ইউর লাইফ, আপনি তখন ভাববেন দিস ইজ নট মাই প্রবলেম অ্যাট অল। কারণ আমি তো আমার জায়গায় ঠিক আছি। আমাকে আমার সাথে যে আনএক্সপেক্টেড কাজগুলো যে করছে, দিস ইজ হিজ অর হার প্রবলেম, নট ইউর প্রবলেম। বরং ওটাকে আপনি শক্তি হিসাবে নেন যে আপনার সিনিয়র একজন আপনার সাথে আনএক্সপেক্টেড বিহেভিয়ার করছে, কিন্তু আপনি জুনিয়র হয়েও সেটা কোনো রেসপন্স করার কোনো দরকার নেই। কিন্তু আপনি যে ম্যানার, ডিসেন্সি সব কিছু আপনার চরিত্রের মধ্যে ধারণ করেছেন, এইটাকে রিয়ালাইজ করেন, দেখবেন যে হ্যাঁ আমার তো মনুষ্যত্ব আছে, আমি তো ঠিক মানুষ আছি। কেউ যদি আমার সাথে বিহেভিয়ার করে, এখন রাস্তায় চলার সময় যদি দেখা যায় যে আমার কুকুরকে কুকুর বলতে খুব খারাপ লাগে, কারণ কুকুরকে আমি খুব পছন্দ করি। আমার বাসায় যে ডগি আছে তার নাম আছে, যে পেট অ্যানিমেল আছে তাদের নাম আছে, আমাদের বাসায় যে ডোমেস্টিক অ্যানিমেলগুলো আছে প্রত্যেকের আমরা নাম দিয়ে থাকি। তো অনেকে বলে, এই উদাহরণটায় দেয় যে রাস্তায় যদি কুকুর ঘেউ ঘেউ করে তুমি কি তার সাথে ঘেউ ঘেউ করবা? একদম চিরন্তন সত্য কথা। আপনি তো নিজেকে ওর লেভেলে নিজেকে নামাতে যাবেন না, কারণ আপনারও একটা লেভেল আছে। যদি আপনার লেভেল থেকে থাকে তাহলে আপনি কখনো তার সাথে ওই লেভেলে নামবেন না, বরং নিজে ধৈর্যের পরিচয় দিন, নিজের ডিসেন্সি দেখান, ম্যানার দেখান, নিজের পরিবারকে, নিজের বংশকে সবার সামনে পরিচিত করে তুলেন যে এটা আমার ফ্যামিলি বিহেভিয়ার। এটা একটা অবসাদ দূর করার একটা বিরাট বড় অংশ, কারণ প্রত্যেকে কোনো না কোনো কাজের সাথে সংযুক্ত। সে হতে পারে কর্মচারী, দ্বিতীয় শ্রেণীর কর্মচারী, তৃতীয় শ্রেণীর কর্মচারী, সে হতে পারে চতুর্থ শ্রেণীর কর্মচারী, হতে পারে সে প্রথম শ্রেণীর কর্মচারী। কিন্তু আপনি যদি প্রথম শ্রেণীর কর্মচারী হয়েও যদি ফোর্থ ক্লাস শ্রেণীর কর্মচারী কিন্তু আপনার কাছ থেকে ভালো ব্যবহার আশা করে, এবং আপনি কেন ভালো ব্যবহার করবেন না তার সাথে? তো এটা সব জায়গায় আছে। তো অনেক সময় দেখা যায় যে অফিসিয়াল কারণে বা কোনো কারণে, কোনো ফ্রেন্ডের সাথে কোনো কিছু করার কারণে আপনি রিয়াক্ট করবেন না, আপনি জিনিসটা ফিল করার চেষ্টা করবেন। আপনি যদি অন্যায় না করেন তাহলে অবসাদ দূর করার জন্য তো এটা অনেক বড় একটা অংশ, কারণ অনেক দিনের অনেকটা সময় যারা চাকরিজীবী তাদের বাসার বাইরে থাকতে হয়। আর যারা বাসায় থাকছেন প্রত্যেকটা জায়গায় প্রবলেম আছে। যারা বাসায় থাকছেন দেখা যাচ্ছে অনেক প্রবলেম হচ্ছে, সেটাও কিন্তু একটা জব। হাউস ওয়াইফ ইজ নট এ হাউস ওয়াইফ, তারা কিন্তু হোম মিনিস্টার।
তারা কিন্তু পুরো পরিবারটাকে সামাল দেয়। দিস ইজ ভেরি গ্রেট জব। ওরা না থাকলে তো আমরা কাজে বের হতে পারতাম না। তাদেরকেও আমি স্যালুট জানাই। অনেক স্যাক্রিফাইস হোম মিনিস্টারদের। তো তাদেরকেও আমি বলবো যদি এরকম কোনো প্রবলেম হয় ঠিক এভাবেই ম্যানেজ করবেন। কারণ আপনি এখনো যদি এত স্ট্রেসফুল মোমেন্টের মধ্যে থাকেন তাহলে তো আপনার প্রেশার বেড়ে যাবে। যাদের প্রেশার নাই তাদেরও প্রেশার বেড়ে যাবে। আর প্রেশার বাড়লে কি হবে? এই সময় যে কোনো সময় আপনি হার্ট ফেলিওর হতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, হার্ট ব্লক হতে পারে, মধ্য কথায় হার্ট ফেলিওর হতে পারে, স্ট্রোক করতে পারে, ব্রেনও স্ট্রোক করতে পারে, এবং এখান থেকে যে কোনো দুর্ঘটনাও ঘটতে পারে। যারা অতিরিক্ত রেগে যায় বা অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি থাকে না, দেখা যায় যে এই যে শোনা যাচ্ছে টিভিতে যে বাসায় খুনাখুনি হচ্ছে, একজন ভিডিওতে দেখলাম যে তার খুব আনন্দ সহকারে সে ভিডিও কল দিল যে সে তার ওয়াইফকে এখন খুন করতে যাবে। কতখানি সাইকো হলে, সাইকোলজিক্যালি পারভার্টেড হলে এই কাজ করতে পারে। তার মানে হি ইজ টোটালি আনকন্ট্রোল। খারাপ কথা বলতে ইচ্ছা করছে না আসলে। অবসাদ আর কিভাবে দূর করবেন? সুন্দর মিউজিক শুনবেন, স্লো মিউজিক। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না, এখন আমি একটা অনেক সুন্দর স্লো ইনস্ট্রুমেন্টাল মিউজিক দিয়ে রেখেছি, যে এটা অনেক একটু মেডিটেশনের মতো কাজ করছে, মনে হচ্ছে যে আমাকে রিল্যাক্স করছে। এই কাজগুলো করতে পারেন। ভালো ভালো বই যেগুলো অনেক দিন ধরে আপনার আলমারিতে জমে জমে আছে, ধুলো পড়ে আছে, সেগুলো বই পড়তে পারেন। ভালো অনুষ্ঠান দেখতে পারেন। টিভি যদি টিভি নিউজ পছন্দ করেন নিউজ দেখেন, গান পছন্দ করলে গান দেখেন। বাচ্চা যদি বাসায় থাকে তাহলে তো কথাই নেই, বাচ্চাদেরকে সময় দিতে পারেন, হাজব্যান্ডকে সময় দিতে পারেন, আপনার ওয়াইফকে ভালো সময় দিতে পারেন, আপনারা ফিউচার প্ল্যান করতে পারেন। এবং এই করোনাকালীন মুহূর্তের পরে যে ডেঙ্গুর যে একটা সিজন আসতে পারে না, এটা কিন্তু আমরা কেউ করতে পারি না। তাহলে এই যে এই আশঙ্কাগুলো, এতে করে আমাদের বাসায় যে ফুলের টবগুলো আছে সেই জায়গায় যাতে পানি জমে না থাকতে পারে সেটা সম্বন্ধে সচেতন হতে পারেন। আপনি নিজের পরিবারের সুরক্ষা আপনাকেই নিতে হবে। এবং আপনি নিজের পরিবারের সুরক্ষা না হলে সরকার যতই নির্দেশাবলী দিক না কেন, মাননীয় প্রধানমন্ত্রী অনেক নির্দেশাবলী দিয়েছে আপনাদেরকে, সবাইকে আমরা মেনটেন করতে পারছি? কেন পারছি না? পারতে হবে আমাদেরকে। আপনাদেরকে নিজেকে ভালোবাসতে হবে, নিজের পরিবারকে ভালোবাসতে। শুধু এতটুকু করেন আপনারা, তাহলেই আপনারা দেশকে ভালোবাসতে পারবেন। আর মন থেকে সব কিছু ঝেড়ে ফেলেন। সব কিছু ঝেড়ে ফেলা বলতে আমি বলছি যে যেমন আপনার ল্যাপটপে বা আপনার হাতের মোবাইলে ডিলিট অপশান আছে, এবং ল্যাপটপে যে বিন আছে সে বিনে যেমন আমরা সব কিছুকে ফেলে দিই এবং ল্যাপটপে আমরা ডিলিট করে যা একটু বিনে ডিলিট করে ফেলি, ঠিক সেভাবে আপনি আপনার ব্রেনটাকে একটা ডিভাইস মনে করেন, ল্যাপটপ এবং আপনার ফোনের মতো সব কিছুকে ডিলিট করে দেন, শুধু পজিটিভ টুইট করে রাখেন। যারা আপনার কাছে থাকবে, যাদেরকে আপনি ট্রাস্টেবল মনে করবেন, যাদেরকে আপনি মনে করবেন যে না ও আমাকে আর যাই হোক ও আমার ক্ষতি করবে না, আপনার জগৎটা যে এত বড় হতে হবে এমন তো কোনো মানে নাই। ফেসবুকে অনেকে হাজার হাজার ফ্রেন্ড থাকে, কারো 5000 ফ্রেন্ড থাকে, অনেক থাকে। সবাইকে আপনার ফ্রেন্ড? নট অ্যাট অল, কখনোই না। সবাই আপনার ওয়েল উইশার না, কখনোই না। এটা আমি 100% গ্যারান্টি দিতে পারি। কারণ আমরা তো ফেসবুকে আমাদের ইমোশন শো করতে পারি না। কখনো কি ফেসবুকে দেখা যায় যে আমার কষ্টের মুহূর্তটা বা আপনার কষ্টের মুহূর্তটা আপনি ফেসবুকে শেয়ার করেছেন? আপনার অনেক কষ্টে আপনি হু করে কাঁদছেন, কারো অপমানে আপনি হু করে কাঁদছেন, বালিশ চাপা দিয়ে কাঁদছেন, আপনার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, আপনি খারাপ আছেন। এই ছবিগুলো তুলে কি আপনি কখনো ফেসবুকে দিয়েছেন? দেন নাই, কেউ কখনো দেয় না। কেন দেয় না জানেন? কারণ
খুব কম মানুষ আছে যে মানুষের কান্না দেখতেই, কষ্ট দেখতেই পছন্দ করে, কষ্ট দিতেই পছন্দ করে। তবে ফেসবুকে এখন আমাদের এই লকডাউন কন্ডিশনে বা আগামী এই ডিভাইসটাই আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। এই জন্য আমি বলবো যে এমন কাউকে নির্বাচন করবেন যে আপনার কাছে পাশে বিপদে থাকবে, আপনি তার কাছে পাশে বিপদে থাকবেন। কারণ ফেসবুকটাও কিন্তু একটা অবসাদের জায়গা। আপনি একটা স্ট্যাটাস দিলেন, সেখানে একজন একটা নেগেটিভ স্ট্যাটাস আপনাকে কমেন্ট করলো, সেটা আপনার কাছে অপ্রত্যাশিত। আপনি এটা সারা দিন মন খারাপ করছেন এটা নিয়ে, হয়তো করছেন না অনেকেই। সেজন্য আমি বলবো যে ভালো চিন্তা করেন, পরিবারকে সময় দেন। দিন শেষে পরিবারের কাছেই থাকতে হয়, পরিবারের কাছেই থাকার সবাই চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে। আপনার আশেপাশের বন্ধু বান্ধবদেরকে সাহায্য করার চেষ্টা করেন। দিনে একটা ভালো কাজ করেন, সেটা ঘরেও হতে পারে, বাইরেও হতে পারে, ফোনের মাধ্যমে হতে পারে, কাউকে সেবা করা যেতে পারে, সেটা পাখিকেও সেবা করা যেতে পারে, সেটা আপনার পেট অ্যানিমালকে সেবা করা যেতে পারে। আপনার বাড়ির বাইরে যদি কোনো অতীত বা ফকিরকে অতীত বলা হয়, যদি চলে যায়, তাকে আপনি একবেলা খাওয়াতে পারেন। অনেকভাবে সাহায্য করা যায় যদি ইচ্ছা থাকে, সবারই ইচ্ছা থাকে। এগুলো কিছু বলার নাই আসলে। এগুলো যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনার একটা সাউন্ড স্লিপ, নন র্যাপিড আই মুভমেন্ট এবং একটা ডেল্টা ঘুম হবে, মানে একটা ভালো ঘুম হবে। এবং আমি কখনো এখন আর বলি না হ্যাভ এ সুইট ড্রিম, গুড নাইটই বলি। কারণ হ্যাভ এ সুইট ড্রিম মানে তার ঘুমটা ভালো হবে না, তার ঘুমটা হবে র্যাপিড আই মুভমেন্ট ঘুম। তার মানে হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট করলে তার সাউন্ড স্লিপ হবে না এবং তখনই সে স্বপ্ন দেখবে। তো একটা সুইট ড্রিমের চেয়ে একটা সাউন্ড স্লিপ তো অত্যন্ত জরুরি, যেটাকে আমরা বলি যে নন র্যাপিড আই মুভমেন্ট বা ডেল্টা ঘুম। আর হ্যাঁ, অবশ্যই ঘুমের 1 ঘন্টা আগে ঘুমের জন্য মানসিক প্রস্তুতি নেবেন। এবং যারা মোটামুটি আমার মনে হয় 80%ই লাইট অফ করে ঘুমায়, আপনার ঘুমের রুমটাতে আপনি লাইটটা অফ করে রাখবেন, সুন্দর একটা পরিবেশ করে রাখবেন। যাদের বাসায় ফ্যান আছে, এসি আছে, যারা যেটাতে অভ্যস্ত ঘুমাতে, সেটা রাখবেন। আপনার রুমে একটা গ্রিন একটা কিছু রাখতে পারেন, একটা গাছ রাখতে পারেন, গাছের একটা করে পাতা ফুটবে, সেটা দেখে আপনার ভালো লাগবে যে আমার হাতের গাছটাতে একটা পাতা ফুটছে, আস্তে আস্তে পাতাটা বড় হচ্ছে। এটাও কিন্তু অনেক ভালো লাগার একটা বিষয়। জীবনে ছোট ছোট অনেক কিছু নিয়ে আনন্দ করতে হয়। যখন আপনি অনেক ডিপ্রেশনে থাকবেন, তখন আপনার চিন্তা করা যাবে না যে আমার ভবিষ্যতে কি হতে পারে। সব কিছু সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেন, উনি ঠিক করে রেখেছে আপনার জন্য উনি কি করবে। আর গডের কাছে সবসময়, সৃষ্টিকর্তার কাছে সবসময় সৎ থাকতে হবে। আপনি যদি, এটা আমার মা বলতেন যে তুমি সবসময় সৃষ্টিকর্তার কাছে সৎ থাকো, তাহলে কোনো কিছুই তোমাকে টাচ করতে পারবে না। এই জন্য আমি আপনাদেরকে আজকে ঘুম এবং অবসাদ কি করে দূর করা যায়, এটা সারাটা জীবনেই সবারই হয়। এটা আগেও হয়েছে, এখন হচ্ছে, আগামীতেও হবে। কিন্তু করোনাকালীন মুহূর্তে এই ঘুম না হওয়া, স্ট্রেসের কারণে যাতে কারো প্রেশার না বেড়ে যায়, প্রেশার বেড়ে যাতে কেউ স্ট্রোক এবং হার্ট অ্যাটাক না করে, সেজন্য আমার এই কথাগুলো বলা। আর ঘুম তো অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর আরেকটা কথা বলে আমি শেষ করছি, যাদের কারো রাতে ঘুম হবে না তারা কখনো দিনে ঘুমে পুষিয়ে নেবেন না এটা। কারণ দিনের ঘুম আর রাতের ঘুমের মধ্যে অনেক পার্থক্য আছে। অনেকেই মনে করে যে আমার রাতে ঘুম হয়নি, সারাদিন আমাকে ঘুমিয়ে নিতে হবে। সারাটা দিন আপনার কায়িক শ্রম তো আমরা কেউ করি না আসলে, কিন্তু যারা মানে বিভাগীয় শহর থেকে একটু বাইরে থাকে তারা তো কায়িক শ্রম করে, এখানেও কায়িক শ্রম করে অনেকেই।
কিন্তু অনেকে যারা ব্যাংকে জব করে, যাদের বসে থাকা কাজ, ল্যাপটপ নিয়ে সারাদিন পড়ে থাকা কাজ, আইটি সেক্টরে কাজ করে, তাদের তো কোনো মুভমেন্ট হয় না। এই জন্য কিছুক্ষণ পর পর আপনারা একটু কাজ করবেন, 1 ঘন্টা একটু হেঁটে হেঁটে আসবেন, আবার একটু 10 মিনিটের গ্যাপ দিবেন, এসব করবেন। কিন্তু রাতের ঘুমটাকে দিনের ঘুমে আপনি ব্যালেন্স করে নেবেন না। আপনি যে আগের রাতে রাত 11টার সময় বা 10টার সময় আপনার বিছানায় গিয়েছেন, সারাদিন যদি ওই দিন রাতে আপনার ঘুম নাও হয়, দিনে না ঘুমিয়ে ওই সময়টাতেই আপনি বিছানায় যাবেন। কারণ মনে রাখবেন, রাত 10টা থেকে মেলাটোনিন নিঃসৃত হয়, যে মেলাটোনিন একটা ভালো ঘুম আপনাকে উপহার দেয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সবাই স্ট্রেস মুক্ত থাকুন, সমস্ত আতঙ্কগ্রস্ত অস্থিরতা সব কিছুকে পিছনে ফেলে একটা সুন্দর বাংলাদেশ, চিরচেনা বাংলাদেশের অপেক্ষায় আমরা সবাই রয়েছি। সেদিনের অপেক্ষা আমরা সবাই রইলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। গড সেভ বাংলাদেশ, গড সেভ দ্য ওয়ার্ল্ড।